আগে যারা রাজনীতি করতো তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমি দেশসেবা করব, জনসেবা করব, এটাই উদ্দেশ্য ছিল। সেটা আস্তে আস্তে এই ক্ষমতা দখলের রাজনীতি যেদিন থেকে আসলো, যে ক্ষমতা যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করতে হবে, সেদিনেই রাজনীতির মধ্যে দুর্নীতি প্রবেশ করলো। ভোট যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতির পারদও ততটাই চড়ছে। তাই আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলছি। আজ আমরা চলে এসেছি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সুকুমার কাঞ্জিলালের কাছে। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। 1970 সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও 1993 সালে তিনি বিজেপিতে যোগ দেন। এর আগে তিনি কংগ্রেসে ছিলেন। যেহেতু বিজেপি ও কংগ্রেসের ভাবনা আলাদা, তাই তিনি জানান, ভোট যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতির পারদ ঠিক ততটাই কিন্তু বেড়ে যাচ্ছে। আর ইতিমধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিকবিদ তাদের কাছে আমরা গেছি। আমি সবসময় গণতন্ত্রের পক্ষে, অর্থাৎ মানুষের স্বাধীনতার পক্ষে। পরবর্তীকালে বিজেপির যে এজেন্ডা দেখলাম, তিনটে জিনিস আমার ভালো লেগেছে। এক দেশ এক আইন, যে শ্যামাপ্রসাদের যে উক্তি, তারপরে এক প্রধান এক বিধান। এই মূলত এই তিনটে এজেন্ডা দেখেই আমি বিজেপিতে আকৃষ্ট হয়েছিলাম। সেই সময় বিভিন্ন পার্টি তারা প্রচার করছে, আমিও দেখলাম যে আমি যখন দাঁড়িয়েছি তাহলে আমার একটা স্ট্রিট কর্নার করতে হবে। সে সময় যখন আমি বক্তৃতা দিলাম, একাই মাইক বেঁধে বক্তৃতা দিলাম, তখন বিভিন্ন রাজনৈতিক দল আমাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো। সিপিএম এসেছিল, সিপিআই এসেছিল, ভারতীয় জনতা পার্টিরও বেশ কয়েকজন, তখনকার দিনের আমাদের সভাপতি শ্রদ্ধেয় হীরেন্দ্রনাথ বসু, যিনি বলা যায় যে ভারতীয় জনতা পার্টি চাকদার ক্ষেত্রে প্রতিষ্ঠাতা, তারা আমাকে অফার দিল যে আপনাকে আমরা চাই আমাদের পার্টিতে। আর আমার ভালো লাগলো, যেহেতু এক দেশ এক প্রধান, এগুলো এটা ভালো লেগেছে, আমি যুক্ত হই। তিনি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন। তখন কংগ্রেস ও সিপিআইএম বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে অভিযুক্ত করত, সংখ্যালঘুদের দল বলতো, মুসলিমদের তাড়ানোর দল বলতো। এই প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতীয় মুসলিমরা এখানেই থাকবে, এটাই তাদের বাড়ি। তবে যারা এই দেশের মুসলিম নন তারা এখানে থাকতে পারবেন না। বিজেপি সম্পর্কে বাম বা কংগ্রেস যেটা বলে আসছে, সেটা একটা প্রোপাগান্ডা। আমার মধ্যে সেটা প্রোপাগান্ডা, মানে একটা বিজেপি সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা জনগণের মধ্যে ছড়িয়ে দাও, এটাকে তারা প্রচার করে যাতে বিজেপিটা উঠতে না পারে। আমরা সর্বধর্ম বিশ্বাসী, সর্বধর্ম সমন্বয়ে এতে বিশ্বাসী। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, প্রত্যেকের ধর্মের স্বাধীনতা আছে, নিজ নিজ ধর্ম আচার স্বাধীনতা আছে। আর মুসলিমকে আমরা কিন্তু অচ্ছুত বলি না। আমাদেরকে বলা হয় যে মুসলিম বিদ্বেষী, আমরা কিন্তু মুসলিমকে অচ্ছুত বলি। আমরা অচ্ছুত বলেছি যারা অবৈধভাবে আমাদের দেশে এসছে, যাদের নিজস্ব দেশ আছে, তা সত্ত্বেও একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের দেশে প্রবেশ করতে নানাভাবে, কখনো কংগ্রেসের সহযোগিতায়, কখনো সিপিএমের সহযোগিতায়, কখনো তৃণমূলের সহযোগিতায়, তারা শাসক দলকে ধরে ধরে আমাদের দেশে প্রবেশ করতে, এই যে ইনফিল্ট্রেশন, এই ইনফিল্ট্রেশনে আমরা বিরোধী। তার জন্য আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি, আমরা অনুপ্রবেশকারী রাখবো না। কারণ অনুপ্রবেশকারী আমাদের দেশে শান্তি, সুস্থিতি, রাজনৈতিক সব, অর্থনৈতিক সমস্ত বিঘ্ন ঘটাচ্ছে। সুতরাং আমরা রাখবো না। কিন্তু আমরা যারা স্থানীয় মুসলিম, যারা ভারত ভাগের পর থেকে এই দেশটাকে তাদের মাতৃভূমি বলে মেনে নিয়েছে, এখানে রয়ে গেছে, সে সমস্ত মুসলিম আমরা সবসময় পক্ষে আছি। তাকে প্রশ্ন করা হয়, আগে শিক্ষিত তরুণরা, শিক্ষক, ডাক্তার, পেশাজীবীরা কাজের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থাকতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে শিক্ষিত ছাত্ররা কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছে, ফলে রাজনৈতিক ময়দানে তাদের উপস্থিতি নেই। এটা কি রাজনৈতিক দলের দুর্বলতা?
আগে যারা রাজনীতি করতো তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমি দেশসেবা করব, জনসেবা করব, এটাই উদ্দেশ্য ছিল। সেটা আস্তে আস্তে এই ক্ষমতা দখলের রাজনীতি যেদিন থেকে আসলো, যে ক্ষমতা যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করতে হবে, সেদিনেই রাজনীতির মধ্যে দুর্নীতি প্রবেশ করলো। আর এই ক্ষমতা দখল করতে গিয়ে রাজনীতিতে আর কি মাফিয়াদের অনুপ্রবেশ করতে গেল। মাফিয়া ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, ধান্দাবাজ, কন্ট্রাক্টর, এদের অনুপ্রবেশ গেল। তার ফলে এখন রাজনীতিতে অনেকটা কলুষিত হয়ে গেছে, যার জন্য শিক্ষিত ছেলের মেয়েরা রাজনীতির প্রতি একটু অনীহা দেখা দিয়েছে, যে না, এই রাজনীতি করা যাবে না। সুতরাং বিজেপির রাজনীতিতে ওই যে দুর্নীতিটা এখনও সেভাবে প্রবেশ করেনি। তার জন্য আপনারা দেখবেন যে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত বিজেপির কোনো নেতা নেত্রী বা কাউকে অপোনেন্ট পার্টিও তাদেরকে করতে পারেনি যে এরা দুর্নীতির জালে যুক্ত আছে, সেরকম কোনো প্রমাণ এখনও পর্যন্ত হয়নি। এছাড়া অন্যান্য শাসক দলের নেতৃত্ব যারা দল ছেড়ে বিজেপিতে আসছেন তাদের নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে। অভিযোগ, বিজেপি তাদের ওয়াশিং মেশিনে ধুয়ে দলে নিচ্ছে। আবার যখন এই তৃণমূল নেতারা ইডি সিবিআই এর ফাঁদে পড়ছেন, তখনও বিজেপিকে প্রশ্ন করা হচ্ছে। কংগ্রেসের দাবি, বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন সমঝোতা আছে। এই বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ জানান। সবাই সুবিধা মতন দল পরিবর্তন করে আখের গোছানোর জন্য কিছুটা আসে। প্রত্যেকে তো একটা উদ্দেশ্য নিয়ে আসে, যে আমি এই কার্ডে গেলে আমার লাভ হবে, ওখানে গেলে লস হয়, লাভ লসের হিসাব করেই আসে রাজনীতিতে। তা সেক্ষেত্রে তৃণমূল বা অন্য দল আমাদের নামে যদি অভিযোগ করে যে এরা এসছে, এরা আমাদের দলে ছিল, এসছে, এরা ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, বিজেপিতে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছে, তা আমাদের প্রশ্ন তাদের কাছে থাকবে যে তোমরা তাহলে এদের বিরুদ্ধে অভিযোগ, থানায় আছে, তো থানা আছে, কোর্ট আছে, আইন আছে, আদালত আছে, তোমরা সেখানে যাও, তোমরা কমপ্লেন করো। আজ পর্যন্ত কিন্তু কমপ্লেন করতে পারেনি। আর বিজেপি কিন্তু কোনো জায়গায় কমপ্লেন করেনি। তৃণমূলের যারা ধরেছে শাসক দলের বা যারা গ্রেপ্তার হয়েছে বিভিন্ন দুর্নীতিতে, তারা কোর্টের রায় হয়েছে। কোর্ট সিবিআই ইডিকে নির্দেশ দিয়েছে যে এদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হয়েছে, কেউ না কেউ অভিযোগ করেছে, তার ভিত্তিতে কোর্টের রায়ে তারা দুর্নীতিতে যুক্ত হয়েছে এবং সাব্যস্ত হয়েছে। ইডি সিবিআই তদন্তে তারা দোষী সাব্যস্ত হচ্ছে, কোর্টের রায় হচ্ছে। সুতরাং সেখানে আমাদের বিজেপির কোনো ভূমিকা নেই যে বিজেপি করাচ্ছে, এটা বলে হচ্ছে। কোর্ট করাচ্ছে, সুপ্রিম কোর্ট করাচ্ছে, হাইকোর্ট করাচ্ছে, নিম্ন আদালত করাচ্ছে, তারা জাজমেন্ট দিচ্ছে যে দুর্নীতিতে যুক্ত আছে। সরকারি চাকরি চলে যাওয়া প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি দোষ দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তীকালে এই ব্যাপক দুর্নীতি হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। সর্বক্ষেত্রেই টাকা পয়সা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং শাসক দলই এর সাথে যুক্ত হয়েছে। শাসক দল ছাড়া কারোর ক্ষমতা নেই, বিশেষ করে মমতা ব্যানার্জির আমলে অন্য কারোর ক্ষমতা নেই এখানে দাঁত ফোটায়। তা সেইটা যখন দুর্নীতি হয়েছে, যখন ধরা পড়ল, আমাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যখন প্রমাণিত হলো যে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল যে ওই বাইরের সংস্থা যারা করেছে, ওএমআর শিট করেছে, সেখান থেকে তথ্য নিয়ে কোর্টে প্রডিউস করেছে, প্রায় 8,000 মতন চাকরি দুর্নীতি হয়েছে, 6,000 লোকের মতন দুর্নীতি হয়েছে। তখন যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো, মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকতো যে 26,000-এর মধ্যে 6,000 বাতিল হবে, 20,000 তো দুর্নীতি করেন, তারা তো যোগ্য শিক্ষক, তাদেরকে দিয়ে দাও, প্যানেলটা দিয়ে দাও, পাশ করে নাও, কোনো সুপ্রিম কোর্টে আর ফার্দার হায়ার কোর্টে যেতে হবে না। মমতা ব্যানার্জি দেখলো যদি আমি ওইটা মেনে নিই, তাহলে পরবর্তীকালে আবার কোর্ট রায় দেবে ওই 6,000-এর দুর্নীতি কারা কারা যুক্ত আছে
তাদেরকে তখন শাসক দলের সমস্ত নেতা মন্ত্রীরা ধরা পড়ে যাবে। সেই আতঙ্ক থেকে মমতা ব্যানার্জি একদম তালে গোলে এক সব করে দিল, মিশিয়ে দিল, চাল ডাল মিশিয়ে দিল যে কাকড় শুদ্ধ মিশে যাক, যাতে কোর্টে গিয়ে আর ধরতে না পারে। রাজ্যে বিজেপি এলে দুর্নীতি কতটা কমবে তা জানতে চাইলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্যোতি বসুর শিষ্য বলে দাবি করেন। এই বাংলাটাকে শেষ করে দিল। প্রথমে সিপিএম করেছে, পরবর্তীকালে যেটুকু অবশিষ্ট হচ্ছে সিপিএমের তো জ্যোতিবাবুর আবার শিষ্যা, মন্ত্র শিষ্যা মমতা ব্যানার্জি। সেটা পরবর্তীকালে জ্যোতিবাবু অনুসরণ করে তিনি বাংলাটাকে শেষ করে দিল। আজকে প্রায় 7.5 লক্ষ কোটি টাকা ঋণ পশ্চিমবঙ্গে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা দিচ্ছেন, তখন বিজেপি ঘোষণা করেছে মহিলাদের লাল পাড় সাদা শাড়ি দেওয়া হবে। এ বিষয়ে তিনি মন্তব্য করেন। এটা তো আমাদের জেলা কমিটি নেবে, নদিয়া ডিস্ট্রিক্ট কমিটি, রাজ্য কমিটি সিদ্ধান্ত হবে। সেখান থেকে জেলা যাবে, জেলার থেকে আমাদের মণ্ডলজি হবে। আমাদের এখানে নদিয়া জেলায় দক্ষিণে আমাদের বেশিরভাগই বিধায়ক এমপি আমাদের, এবং তারা এটা বিধায়কদের উপরই দায়িত্ব থাকে আর কি। যা কিছু আমরা বেশ কয়েক বছর ধরে পুজোর নতুন জামা কাপড় দিচ্ছি আমরা, না বেশ কয়েক বছর ধরে আমাদের বিধায়ক থেকে দেওয়া হচ্ছে।